আমরা গত ক্লাসে টাইপ নিয়ে কথা বলছি, তাই না? টাইপ নিয়ে কথা বলছি, আমরা সে টপিকটা শেষ করতে পারিনি। আজকে আমরা আবার যে বাকি টপিকগুলো বাকি ছিল সেটা দিয়ে আবার শুরু করবো ইনশাল্লাহ। ক্লাসটা অনেক ফলপ্রসূ হবে। এবার শুরু করি। টাইপ নিয়ে কাজ করার জন্য আমরা উইন্ডোতে গেছিলাম, উইন্ডো থেকে এখানে টাইপে গেছিলাম, টাইপ থেকে এখানে দুইটা ইয়া নিয়ে কাজ করছিলাম, একটা হচ্ছে প্যারাগ্রাফ আর একটা হচ্ছে ক্যারেক্টার, তাই না? এই দুইটা নিয়ে কাজ করছিলাম। কিন্তু আমরা আজকে কাজ করব ক্যারেক্টার স্টাইল আর প্যারাগ্রাফ স্টাইল, এই দুইটা নিয়ে আলোচনা করব। তাই কি করবো, এই দুইটাকে আগে বের করে আনি। প্যারাগ্রাফ স্টাইল, ক্যারেক্টার স্টাইল দুইজনে চলে আসছে এখানে থাকলো। এবার আসেন, আমরা কতদিন কিন্তু ফরম্যাটিং করছি, তাই না? আমরা ক্যারেক্টারের ফরম্যাটিং করছি, আমরা প্যারাগ্রাফের ফরম্যাটিং করছি। এখন হচ্ছে আপনি তো চাচ্ছেন যে আমি যে ফরম্যাটিংটা করলাম আমি কি সবসময় ফরম্যাটিং করব? মনে করেন আপনি একটা ফ্লায়ার ডিজাইন করতে গেছেন, তার একটু কিছু হেডলাইন বানাইছেন, তার একটু মনে করেন সাবটাইটেল বানাইছেন, তার কিছু কন্টেন্ট লিখছেন। এই বারবার কি আপনি ফরম্যাটিং করবেন? যতবার আপনার কালার চেঞ্জ করতে হবে ততবারই কালার চেঞ্জ করবেন। আপনি তো আপনাকে তো আমি আগেই বলে দিলাম যে একটা ডিজাইনে সর্বোচ্চ 3 থেকে 4টা কালার ব্যবহার করা হয়। এর বাইরে আপনি গেলে আপনার ডিজাইনটা প্রফেশনাল হবে না। এটা একদম দেখতে একদম বোঝা যাবে যে আপনার ডিজাইন দেখে বোঝা যাবে যে এটা কাঁচা হাতের কাজ, ঠিক আছে? কারণ আপনি 2-3 আর ফন্ট ব্যবহার করতে গেলে অবশ্যই 2টা বা 3টা। আপনার আপনার কাছে অনেক ফন্ট আছে বলে আপনি ফন্ট লাগাইতেছেন যে মন চাচ্ছে, যে ফন্ট লাগাইতে মন চাচ্ছে সেই ফন্টই বসাচ্ছেন, তাহলে কিন্তু হবে না। তো এই জিনিসটা বোঝার জন্য আগে আগে আমাদের কিসে যাইতে হবে? টাইপ টুলে যাইতে হবে। ক্যারেক্টার স্টাইলে কাজ করতেছি, তাহলে ক্যারেক্টার স্টাইলে কাজ করার জন্য আমাদের কিন্তু কোন টেক্সট নিতে হবে? পয়েন্ট টেক্সট নাকি এরিয়া টেক্সট? পয়েন্ট টেক্সট নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? ক্যারেক্টার সবসময় পয়েন্ট টেক্সট নিয়ে কাজ করলে ক্যারেক্টারকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে আমি এখানে লরিম ইপসামই থাক। এখন আমি চাচ্ছি যে এই লরিম ইপসাম যে এই এখানে আছে, আমি এর ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি। মনে করেন ফন্ট চেঞ্জ করে আমি এখানে ফুচুর আছে কি দেখি, ফুচুর আছে কিনা। আচ্ছা নাই। ফন্ট চেঞ্জ করে মনে করেন আমি এরিয়ালই নিব, এখানে এরিয়াল নিলাম, ঠিক আছে। কিন্তু এরিয়ালের আবার অনেক ক্যাটাগরি আছে, তাই না? আমরা যেটাকে বলছিলাম ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে এরা ফন্ট ফ্যামিলির সদস্য। তো আমি চাই যে এইটাকে একটু ব্ল্যাক করতে বা বোল্ড বোল্ড করতে, ব্ল্যাক করতে চাই। করলাম, করে আমি এটা চাচ্ছি এটা সাইজটা একটু 144 আছে, আমি চাই এটাকে 100। আপনি একটু ওকে করে দেন, যে জায়গায় সমস্যা ওটা একটু ওকে করে দেন। দেখেন তো রিয়াজ স্যার কি সমস্যা। 150, তাহলে ফন্টের সাইজ দিলাম 150। আমি ফন্টের কালার চেঞ্জ করবো। মনে করেন আমার ডিজাইনে আমি ফন্টের কালার এইটা দিয়ে কাজ করব, ঠিক আছে? ফন্টের কালার এটা আমি চেঞ্জ করলাম। করার পর এখানে আমি কত কিছু চেঞ্জ করছি বলেন তো? এই ফন্টের মধ্যে কত কিছু চেঞ্জ করছি না? কি কি চেঞ্জ করছি? এখানে আমি একে নরমাল, একে আগে আগে কি করছি, একে আগের ফন্ট ফন্ট নেমটা চেঞ্জ করছি, ফন্টের নেমের পর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করছি, ব্ল্যাক করছি তাকে। তারপর তার সাইজটা চেঞ্জ করছি, এরপর তার কালারটা চেঞ্জ করছি। মানে 4টা আমরা চেঞ্জ আনছি, 4টা ফরম্যাটিং আনছি। তো আমি কি করব, এখানে দেখেন যখন আমি এগুলো চেঞ্জ করছি তখন এখানে দেখাচ্ছে কি নরমাল ক্যারেক্টার স্টাইল প্লাস। আমার নরমাল ক্যারেক্টারে যে ছিল তার থেকে কিছু অ্যাড হয়েছে। আমার নরমাল ক্যারেক্টারে প্রথম কি ছিল, মাইরিয়া প্রো ছিল না? তারপরে অনেক কিছু চেঞ্জ করছি আমরা, করার পর এখানে চেঞ্জ করার কারণে সে আমাকে এখানে প্লাস দেখাচ্ছে। তার মানে আমরা নরমাল টেক্সটের উপর কিছু ফরম্যাটিং করছি, এই কারণে সেটা দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই যে আমি এত চেঞ্জ করলাম এটাকে আমি সেভ করে রাখতে চাই। হ্যাঁ, সেভ করে এই যেখানে ক্লিক করলাম, করলে আমার স্টাইলটা সেভ হয়ে গেল। এখানে আমি ডাবল ক্লিক করলে আমি নামটা চেঞ্জ করবো। এটা নাম দিব হচ্ছে আমি টাইটেল। টাইটেল আমি যে ডিজাইনটাতে টেক্সট গুলো বসাবো তার টাইটেল হবে এই কালার, তার টাইটেলের ফন্ট হবে এরকম, তার টাইটেলের ইয়ে হবে এটা। টাইটেল করলাম, ঠিক আছে। এখন সাবটাইটেল লাগবে না আমাদের? সাবটাইটেল তো লাগবে। এখন আমি আরেকটা পয়েন্ট টেক্সট নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। নরমালি সাব দেখেন আমি যখন ক্লিক করলাম তখন কিন্তু একে ধরছে। কেন? আমার এইটা আমরা নতুন করে এর স্টাইলটা ক্রিয়েট করছিলাম, একে সিলেক্ট থাকা অবস্থার কারণে এটাকে ধরছে, তাই না? আমি যদি নরমাল টেক্সটে সিলেক্ট থাকি তাহলে দেখেন আমি নরমাল যে টেক্সট অবস্থায় ছিল সেটাকে আমরা পাবো। এখানে আমি একটু বড় করলাম, দেখেন মাইরিয়া প্রো যেটাকে ডিফল্ট বলে, ডিফল্ট যে টেক্সট সাইজ ছিল যে ডিফল্ট টেক্সট সাইজ নিছে, ডিফল্ট ফন্ট নিছে, ডিফল্ট কালার নিছে। আমরা ডিফল্ট কালার বলতে কি সাদা কালো বুঝি না, সব ডিফল্ট নিছে যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর আমাদের দিছে। এখন আমি চাচ্ছি এই সাবটাইটেলটা এর থেকে একটু একটু রেগুলার না, কিন্তু ওর থেকে একটু কি হবে। তা আমরা যেহেতু এটা এরিয়াল ফন্ট নিয়ে কাজ করছি অবশ্যই এটাও এরিয়াল নিব, তাই না? আমরা ফন্ট হচ্ছে
এরিয়াল নিলাম, কিন্তু টাইটেলের থেকে সাবটাইটেল একটু ছোট হয়, সাইজে ছোট হয়। আবার মনে করেন এ ব্ল্যাকে আছে একটু মানে একটু কম সাইজ হবে, মনে করেন আমি একে রেগুলার সাইজেই দিলাম, ঠিক আছে। মানে এর সাইজটা দেখেন এখানে 139 আছে, আমি একে আরো একটু ছোট করবো, 130 সাইজ দিব, 30 দিলাম। আর হচ্ছে এর কালার মোডটা আমি চাচ্ছি এখানে আমি একটু এই কালারটা দিব, ঠিক আছে না, এই কালারটা দিব আমি চাচ্ছি। এই টাইপটাকে আমি আপার কেস করবো, হ্যাঁ এটাকে আপার কেস করা উচিত ছিল। আচ্ছা আমরা এটাকে একটু আপার কেস করে নিই, আপার কেস, ঠিক আছে। এখন আমি এটা এত কিছু করলাম, এখানে এত কিছু করলাম, কিন্তু এর সাইজটা আমার আরেকটু কমাতে হবে, এটা কমাইলাম। কমানোর পর দেখেন আমি নর্মাল টেক্সটের উপর যা এডিশন করছি সব এখানে, আমি চাই এখানে একটু আন্ডারলাইন দিতে, তো আন্ডারলাইন দেওয়ার জন্য ক্যারেক্টার প্যানেলে যাব, গিয়ে এই যে একটা আন্ডারলাইন অপশন আছে, আন্ডারলাইন অপশনটা দিলাম, তাই না, আন্ডারলাইন দিলাম। তাহলে এটা ক্লিক করার পর দেখেন এখানে আমার নর্মাল টেক্সটের উপর প্লাস দেখাচ্ছে, তার মানে কি নর্মাল টেক্সটের উপর আমি যত ফরম্যাটিং ছিল সব করছি। এখন আমি এটাকে কি করবো, এই স্টাইলটাকে আমি আবার সেভ করব, তাই না। কি নামে সেভ করব, সেভ হয়ে গেছে, এর নাম হবে আমার সাবটাইটেল, সাবটাইটেল হয়ে গেছে, তাই না। মানে ইন্টার চাপবো, তাহলে আমরা এটা নিয়ে নিব, সাবটাইটেল হয়ে গেছে। এখন আমি চাচ্ছি সাবটাইটেল তো লিখলাম, নিলাম, টাইটেল নিলাম, সাবটাইটেল নিলাম, আর আমি চাচ্ছি একটা এরিয়া টেক্সট নিব, তাই না। এরিয়া টেক্সট নিয়ে আমি চাচ্ছি এখানে কিছু কন্টেন্ট লিখতে, হ্যাঁ যেটা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে ফুসা বা ফ্লায়ারে গেলে কন্টেন্ট লাগে না, আমাদের কোম্পানির যে ডিটেলস চাই বা সার্ভিস গুলো চাই, সার্ভিসের ডিটেলস চাই, তখন আমাদের কিন্তু কন্টেন্ট লেখা লাগে। এই কারণে আমরা এত কন্টেন্ট তো আর পয়েন্ট টেক্সটে লেখা সম্ভব না, লেখা সম্ভব। আমি যদি এরিয়া টেক্সট নেই, তাহলে আমার যে টেক্সট আছে ডামি টেক্সট, সেটাকে আমি কপি করে এনে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। এবার দেখেন আমি যখন এটা নিলাম তখন কিন্তু সে এই সাবটাইটেলের স্টাইলটা নিচ্ছে, কারণ এখানে সিলেক্ট ছিল, তাই না। এখন যদি আমি নর্মাল টেক্সটে যাই, দেখেন আমার নর্মাল টেক্সট দেখাচ্ছে, তাহলে নর্মাল টেক্সটে যাওয়া অবস্থায় এখন আমি কি করব, আচ্ছা দাঁড়ান আমি এটাকে ডিলিট করে দিই, দিয়ে নর্মাল টেক্সটে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন এরিয়া টাইপ নিব, তাহলে আমি অনেকগুলো কন্টেন্ট পাবো, হয়ে গেছে। হ্যাঁ এখন দেখেন আমি সিলেক্ট হয়েছে এটা, এখন এর কালারটা চেঞ্জ করতে হবে না, আগে এর ফন্টটা চেঞ্জ করে নিই, ক্যারেক্টারে যাই, ফন্টের সাইজটা ফন্টটা চেঞ্জ করে আমরা এরিয়াল নিব, এরিয়াল নেওয়ার পর ফন্টের এই যে সাইজটা এখানে আমরা একটু বাড়াই নেব, আমাদের ফন্ট সাইজটা যেন ভিজিবল হয়, আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানকার দেখেন মনে হচ্ছে যে ফন্টগুলো একটু কাছাকাছি লাগানো, আমরা চাচ্ছি যে এদের মধ্যে একটু ট্র্যাকিংটা বাড়িয়ে দিই, যেন আমরা একটু ভিজিবল হয় আমাদের। ট্র্যাকিং কাকে বলে বলেন তো, রিয়া স্যার ট্র্যাকিং কাকে বলে, লিডিং কাকে বলে, হ্যাঁ পড়াই তো আমি, হ্যাঁ আপনারা শুধু আসেন আর চলে যান, হ্যাঁ এইভাবে বললে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা মানে এখানে যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেক জনের মধ্যে স্পেসিং দিবে আর কি, বুঝছি না। তাহলে আমরা এটার কালারটা চেঞ্জ করবো, তাই না, এই কালারটা বেশি কালো দেখা যাচ্ছে, আমরা চাই একটু নর্মাল কালার নেওয়ার জন্য, মানে যেন বোঝা যায় আর কি, একটু নর্মাল যেন চোখে এতটাও না লাগে। হ্যাঁ আমি এত কিছু কালার চেঞ্জ করলাম, আমি চাচ্ছি যে এটাকে এখন আমরা এখন কিন্তু এরিয়া টাইপে চলে আসছি, এরিয়া টাইপে চলে আসলে কি কি চেঞ্জ হয় নরমালি, প্যারাগ্রাফ চেঞ্জ হয়, প্যারাগ্রাফ স্টাইল চেঞ্জ হয়, দেখেন প্যারাগ্রাফ স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ প্যারাগ্রাফ স্টাইল চেঞ্জ হচ্ছে। তো আমি এখন স্টাইল থেকে এনে কি করব, এটাকে রাইটে যদি অ্যালাইন করতে চান রাইটে করতে পারেন, যদি এটা করতে চান আমি একটা প্যারাগ্রাফ যদি স্টাইল আসছি এখানে ডাবল ক্লিক করে আমি চাচ্ছি যে এখানে এন্টার দিব, দিয়ে প্যারাগ্রাফ বানাই নিই, তাই না। আমি প্যারাগ্রাফ বানিয়ে নিলাম, আমি চাচ্ছি যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, করার পর আমি চাচ্ছি যে প্যারাগ্রাফের যে অ্যালাইনমেন্ট এটা কি টপে রাখবো নাকি সেন্টারে রাখবো না বটমে, না জাস্ট আমি জাস্টিফাই করতে চাচ্ছি, জাস্টিফাই করে দিলাম, জাস্টিফাই করে দিলাম। এখন আমি হচ্ছে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট আপনি রাইটে লাগবে না লেফটে রাখবেন, আমার মনে হয় রাইটেই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, করার পর প্যারাগ্রাফ এখানে আসছে। এখন আমি চাচ্ছি যে
আমার যে আমি চাচ্ছি এই জায়গাটুকু চাচ্ছি যে আমি আমার ইন্ডেন্ট চাচ্ছি, তাই না? আমার একটু সরে যাবে, ডানে সরে যাবে, একটু বামে সরে যাবে, একটু বামে সরে যাবে। এটাকে একটু জাস্টিফাই করে দিই। সরি, জাস্টিফাই ভালো লাগতেছে না, এটা এভাবেই থাক, এইভাবেই সুন্দর দেখাচ্ছে। একটু আমি সরাই নিলাম। অনেক সময় হয় না যে আমি এটার কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে না? এভাবে আমরা দেখেন আমার স্টাইল চলে আসছে, প্যারাগ্রাফ স্টাইল। তাহলে আমি এখানে ক্লিক করলাম, করে নাম দিলাম যে হচ্ছে এটা আমার কি মানে বডি কন্টেন্ট, বডি কন্টেন্ট। এখন আমাদের কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেছে, তাই না? এখন আমি দেখেন আমি একটু তো বানাইলাম, ঠিক আছে, একটু তো বানাইলাম, ঠিক আছে। আমি চাচ্ছি যে আরো কন্টেন্ট নিতে, আমার ইয়াতে আরো অনেক কন্টেন্ট নিয়ে কাজ করব। তাহলে আমি কি করব, এখন এখানে পয়েন্ট টেক্সট নিব, পয়েন্ট টেক্সট নিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে আরেকটা ক্লিক করব, এখানে একটা এরিয়া টেক্সট নিব, তাই না? আমার এটা ডামি, মানে এটা কোনো ইয়ে নেই। এখন এটা সিলেক্ট থাকা অবস্থা আমি এটা সিলেক্ট করবো, এটা তাহলে কি ক্যারেক্টার স্টাইলে যাইতে হবে, তাই না? টাইটেলে সিলেক্ট করলে আমার টাইটেলে যে আমি আগে ফরম্যাটিং করে রাখছি, ডিজাইন করে রাখছি, সেটা নিচ্ছে, তাই না? আর এটা সিলেক্ট করে যদি আমি এখন সাবটাইটেলে ক্লিক করি, আমার সাবটাইটেল নিচ্ছে। এটাকে ক্লিক করে যদি আমি প্যারাগ্রাফ স্টাইলে গিয়ে বডি টেক্সটে নেই, তাহলে আমার বডি টেক্সটে নিয়ে নিচ্ছে। এখানে না নেওয়ার কারণ আছে, এখানে আমাদের এক ফরম্যাটিং এর ভিতরে আরেক ফরম্যাটিং ঢুকে গেছে। এই যে আমরা যেখানে একটা ফরম্যাটিং করছি না, এটা আরেক ফরম্যাটিং, এটাকে আলাদা করে আমাদের সেভ করা হলো লাগতো। দাঁড়ানো, সেভ করে নিলাম, এখানে আমি আলাদা একটা সেভ করে নিই। এটার নাম দিব আমরা, কি নাম দেওয়া যায় এটা? এটা মনে করেন মেসেজ লিখি, এসএমএস মেসেজ। এবার দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, করে যখন আমি এসএমএস এ ক্লিক করলাম তখন আমার এই অপশনটা নিচ্ছে, তাই না? এই আর কি। এভাবে আপনারা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন, হ্যাঁ, যেটা দিবেন সেটাই নিবেন। তাহলে এখানে এবার হচ্ছে আমি প্যারাগ্রাফ স্টাইলের ভিতরে কিন্তু আবার চেঞ্জ করতে পারি। প্যারাগ্রাফ স্টাইলের ভিতরে আমরা কিন্তু ক্যারেক্টার স্টাইল চেঞ্জ করতে পারবো, তাই না? এখান থেকে আমরা যদি নেই, এটাকে আমরা যদি মনে করেন ক্যারেক্টার, এখানে কিন্তু ক্যারেক্টার প্যানেল থেকে চেঞ্জ করতে হবে। এখান থেকে মনে করেন আমি কালারটা চেঞ্জ করব, কালারটা এখানে একটু আমি স্কাই ব্লুই দিই, হ্যাঁ। দেওয়ার পর এখানে একটু আমি একটু স্পেস নিলাম, স্কাই ব্লু নিলাম, ঠিক আছে। কিন্তু এটাকে আবার হচ্ছে আমি কি করি, একটু বোল্ড করে দিতে চাচ্ছি, একটু বোল্ড করতে চাচ্ছি, যেহেতু আমাদের শুরু হয়েছে। এটাকে বোল্ড করে দিলাম, তাই না? তাহলে এটা কিন্তু আমার নিয়ে নিছে। তাহলে এটার নাম কি দিব আমরা? দিব যে, এটার নাম দিব কি, দিব যে বডি বডি টেক্সট টাইটেল বলতে পারেন, বডি টাইটেল, তাই না? বডি টাইটেল নিলাম। তাহলে এখন আমি চাচ্ছি এখানে এই টাইটেলটা একই পরিমাণ দিতে, এই যে এখান থেকে একটু। তাহলে আমি কি করবো, বডি টেক্সট টাইটেলে ক্লিক করবো, নিয়ে নিবি, তাই না? আপনি যদি চান যে এই জায়গায় ক্লিক করে এটা কালারফুল করতে চান, আমি চাচ্ছি যে মনে করেন এই যে ল্যাবরেটরি যে ফন্ট আছে, এটা ওয়ার্ডটা আছে, সেটাকে আমি বোল্ড করে দিব, ব্ল্যাক করে দিব, এবং কালারটা একদম কালো করে দিব, একদম কালো করার পর তাহলে আমি অবশ্যই স্টাইলটা যেহেতু নিয়েছি, আমি এটাকে ইতালিক করে দিই, একটু বোল্ড ইতালিক নিয়েছি। তাহলে এটাকে আমি কি করবো, সেভ করবো, তাই না? সেভ করার পর এখানে লিখবো আমি বোল্ড ইতালিক, ইটালিক, ইটালিক, এন্টার দিলাম। কারণ আমি যদি যে যে ওয়ার্ডগুলো আমি বোল্ড ইটালিক করতে চাচ্ছি সেগুলোকে ক্লিক করে
আমি এগুলা কি ইয়ে করবো, ইয়ে করে দিব, ফরম্যাটিং করবো। বুঝছি না, এতটুকু বুঝছি তো। এখন কথা হচ্ছে আমি যে এত কিছু ফরম্যাটিং করলাম, এখন আমি কি সারা জীবন মনে করেন আমি এত কিছু করে রাখলাম, একটা নির্দিষ্ট সাইজের নির্দিষ্ট কালারের একটা করে রাখলাম আমি আমার ভবিষ্যতে ব্যবহার করার জন্য। একটা কন্টেন্টের ভিতরে কিন্তু অনেক ধরনের কাজ করা লাগে, কখনো ইতালিক করা লাগে, কখনো বোল্ড করা লাগে, কখনো কালার করতে হয়। আমি এই জিনিসগুলো যদি আগে থেকে রেডি করে রাখি, তাহলে আমি ভবিষ্যতে যে ডিজাইনগুলো করতে যাব সেই ডিজাইনগুলো আমি আগে কি করবো, আগে কালার প্যালেট সিলেক্ট করে রাখবো, তাই না? আগে মনে করেন আপনি একটা ব্রোশার ডিজাইন করতে যাচ্ছেন, আপনার তো অবশ্যই মাথায় আছে আমি এই 3টা কালার নিয়ে কাজ করব, এই 2টা ফন্ট নিয়ে কাজ করব, আমার সাবটাইটেল এই ফন্ট দিব, আমার টাইটেল এই ফন্ট দিব। তো আপনি কি করবেন, আগে ডামি টেক্সট নেবেন, ডামি টেক্সট নিয়ে এটা আগে চেঞ্জ করবেন, আবার একটা ডামি টেক্সট নিয়ে সেটা চেঞ্জ করবেন, করে তাকে আগে ফরম্যাটিং করে রেখে দিবেন। পরে যখন আপনি ব্রোশার ডিজাইনে চলে যাবেন, তখন আপনি জাস্ট এভাবে সিলেক্ট করবেন আর ফরম্যাটিং এ ক্লিক করবেন, আপনার অটোমেটিকলি ডিজাইন রেডি হয়ে যাবে, তাই না? ডিজাইন রেডি হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে আমরা যদি ফিউচারে এই লেআউট ব্যবহার করতে চাই, এটা তো এই ডকুমেন্টের জন্য আমরা এই স্টাইলগুলো ব্যবহার করছি, তাই না? এই ডকুমেন্টের জন্য ব্যবহার করছি না? এখন আমরা সেভে যাব, সেভ এসে গিয়ে আমি এখানে লিখবো যে টেক্সট ফরম্যাটিং স্টাইল, তাহলে হবে কি আমাদের কয় নাম্বার ক্লাস আজকে, এটা আজকে মেবি 6 নাম্বার ক্লাস না? ফোল্ডার গেলাম, ক্লাস 6 লিখলাম, ক্লাস 6 এটা ফোল্ডার বানাইলাম, কোথায় গেল? আচ্ছা পরে এটা ঠিক করে নেব, এখানে এটাকে সেভ করলাম, সেভ সেভ করছি না? এখন আমি এটাকে কেটে দিব, কেটে দেওয়ার পর আমি একটা নতুন ফাইল নেব। আমার কিন্তু এই নতুন ফাইলে আপনি আর ওই ফরম্যাটিং এর অপশনগুলো পাবেন না, নতুন ডকুমেন্ট নিলে এই অপশনগুলো কিন্তু আর পাবেন না। এখানে কিন্তু আর দেখাচ্ছে স্টাইল, আর কোনো স্টাইল দেখাচ্ছে না। তাহলে আমি ওই স্টাইলটা কিভাবে এখানে কপি করব, তাই না? তাহলে এখানে আমি 3 ডটে যাব, গিয়ে এখানে লোড অল স্টাইল, যদি প্যারাগ্রাফ স্টাইল লোড করতে চান তাহলে প্যারাগ্রাফ স্টাইলে ক্লিক করবেন, যদি চান যে যত অন্য ডকুমেন্টের যত স্টাইল লোড আছে, মানে যত স্টাইলিং করা আছে সবগুলো এখানে আমি আনতে চাই, তাহলে কি করবো, লোড অল স্টাইল। লোড অল স্টাইলে গিয়ে আপনাকে ডিফাইন করতে হবে কোন জায়গায় আপনার ওই ফাইলটা রাখছেন। আমি ক্লাস 6 এর মধ্যে এই ফাইলটা রাখছি, এটাকে ক্লিক করলাম। যখন আমি লোড করলাম দেখেন যত কিছু আমি ফাইলের মধ্যে ফরম্যাটিং করা ছিল সব এখানে চলে আসছে, তাই না? এখন যদি আমি আবার লিখি, হ্যাঁ, তাহলে আমি যদি এখন টাইটেলে ক্লিক করি এটা চলে আসবে। আমি যদি আবার এখানে নরমাল টেক্সটে সিলেক্ট থাকা, কন্ট্রোল জেড, নরমাল টেক্সটে সিলেক্ট থাকা অবস্থায় এখন আমি যদি সাবটাইটেলে ক্লিক করি সাবটাইটেল চলে আসবে, কালার সহ চলে আসতেছে, দেখছেন? কালার সহ চলে আসতেছে। তাহলে আপনি আগে ডিজাইন করার আগে আপনার যে কালার কোড থাকবে, আপনার যে ফন্ট সিলেকশন থাকবে, সেগুলো দিয়ে আগে আপনি এগুলো সব রেডি করে রাখবেন। তারপর যখন ডিজাইনে চলে যাবেন ক্লিক এন্ড কপি পেস্ট করে দেবেন, এভাবে ইয়ে করবেন। এখন আমি হচ্ছে বডি টেক্সট চাচ্ছি, বডি টেক্সট নিলাম, এটা নিলাম, নেওয়ার পর এটাকে ক্লিক করে দিলাম। তাহলে এটাকে কি করতে হবে, আমার ফন্ট সাইজটা একটু বাড়াইতে হবে। এটাকে আবার এইভাবে দেখেন, আপনি যদি এটাকে বাড়াইলে এইভাবে যে বাড়াইলে যে আপনার ফন্টটা বড় হচ্ছে, ফন্টের সাইজটা বড় হচ্ছে, দেখেন সাইজটার দিকে তাকান, সাইজটার দিকে তাকান, সাইজটা বড় হচ্ছে। কিন্তু প্যারাগ্রাফে কিন্তু আপনি এটাকে ধরে টানলে কিন্তু সাইজ বাড়বে না, ফন্টে সাইজ বাড়বে না, জাস্ট এরিয়াটা বাড়বে। তাহলে এর জন্য আপনাকে অবশ্যই এভাবে টানাটানি না করে এখান থেকে ফন্ট সাইজটা বাড়াই নিতে হবে। ওই প্যারাগ্রাফ কই, এই যে এরিয়া টাইপ, এখানে যাবেন, গিয়ে এখান থেকে ফন্ট সাইজ কোথায়, আচ্ছা আমরা এখানে যদি না পাই তাহলে অবশ্যই এখানে কি প্রপার্টিজ প্যানেল নেব না, প্রপার্টিজ প্যানেল, তো প্রপার্টিজ প্যানেল থেকে আপনি এখান থেকে ফন্ট সাইজ বাড়ায় নিতে পারবেন। বুঝছি না? তাহলে এটা ক্লিক করলেন, এটা কিন্তু বডি টেক্সট টাইটেলে অ্যাড আছে, তাহলে আমি এখানে বডি ইটালিক নিব, বডি টেক্সট টাইটেলও নিতে পারেন। এটা কিন্তু ক্যারেক্টার প্যানেল থেকে নিচ্ছি, আমাদের দরকার হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল থেকে বডি টেক্সট, এই যে নিয়ে নিছি। বুঝছি, এতটুকু বুঝছি। আচ্ছা তাহলে আমাদের স্টাইলিং এর কাজ শেষ, প্যারাগ্রাফ স্টাইলিং এর কাজ শেষ, আমাদের ক্যারেক্টার স্টাইলিং এর কাজ শেষ। আমাদের আর কি আছে এখানে, আরেকটা হচ্ছে গ্লিফস আর একটা হচ্ছে ট্যাব। আমরা ট্যাব নিয়ে কাজ করি, দেখেন ট্যাব নিয়ে এসেছি।
এখন আমি আগে একটা এই যে মনে করেন আপনাকে একজন পিৎজা যে বানায় না, পিৎজা বা বার্গার সবগুলোতে যে আমাকে বলছে যে ওনাদের যে প্রাইসটা আছে তাদের ইয়া অনুযায়ী প্রাইসটা দিতে বলছে, তাহলে আমি এখানে পিৎজা লিখবো, পিৎজা। হ্যাঁ, দেওয়ার পর আমি এই যে আমার এই যে ইয়াটা দেখতেছেন, এটা ক্লিক করা অবস্থা আমি এখানে চাচ্ছি যে এখানে পরবর্তী ট্যাবে ক্লিক করলে যেন এখানে আসে। হ্যাঁ, ট্যাব ক্লিক করতে যান, আমার কিবোর্ডের ট্যাব আছে, এটা ক্লিক করতে দেখেন আমার কার্সারটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমি যদি লিডিং এ যদি ডট দেই, হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমার এই যে এক ট্যাব থেকে পরবর্তী ট্যাবের যে স্পেসটুকু আছে সেখানে তারা ডট ডট দিয়ে দিচ্ছে। এখন পিৎজার প্রাইস কত মনে করেন 100, কন্ট্রোল জেড, এখান থেকে বের হয়ে আসলাম, এখানে আমি ট্যাবে এখানে ক্লিক করলাম, তাহলে আমি পিৎজার প্রাইস কত 100 টাকা। হ্যাঁ, আবার যদি আমি পরবর্তী ট্যাব ক্লিক করি, এখানে পরবর্তী জায়গায় যাই, তাহলে আমার ইন্টার চাপতে হবে পরবর্তী অবস্থায় যাওয়ার জন্য, তাহলে এখানে আমরা লিখবো বার্গার, বার্গার, বার্গার ক্লিক করে তাহলে আমার পরবর্তী ট্যাবের সিলেকশন কিন্তু এখানে আছে, তাই না? কারণ আমার পরবর্তী একটা ট্যাব ক্লিক করলে যেন আমরা এই অবস্থায় ফেরত যেতে পারি এবং তার মধ্যবর্তী জায়গায় যেন এই ডট ডট গুলো আসে। তাহলে একটা ট্যাব দিলাম, ডট ডট চলে আসছে এবং হচ্ছে এর প্রাইস মনে করেন 150 টাকা দিলাম। আবার এন্টার চাপবো, পরবর্তী লাইনে চলে যাবো, এখানে মনে করেন আপনি কি দিবেন, ওনাদের এখানে কি পাওয়া যায়, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই। হ্যাঁ, চিকেন ফ্রাই দেওয়ার পর এখন একটা ট্যাব দিব আমরা এখান থেকে, চিকেন ফ্রাইয়ের দাম মনে করেন 200 টাকা। হ্যাঁ, তো এইভাবে আপনি ট্যাবগুলো কিন্তু কাজে লাগাইতে পারেন। কোনো ডিজাইনে যখন আপনাকে এইভাবে তারা বলবে মেনু, মেনু বা রেসিপি তৈরি করার জন্য, আবার ক্যালেন্ডারও বানাইতে পারেন এটা দিয়ে। হ্যাঁ, মনে করেন আমি এখানে মনে করেন ইয়া লিখছি, মনে করেন লিখছি যে কি লিখবো, স্যাটারডে লিখলাম, স্যাটারডে। হ্যাঁ, তারপর হচ্ছে সানডে, মানডে, টুইসডে, টুইসডে পর কি থার্সডে, তারপর হচ্ছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে, তারপর হচ্ছে থার্সডে, তারপর হচ্ছে ফ্রাইডে। হুম, করলাম, পরে স্পেস দিয়ে আমি এখানে এক করে যাব, দিয়ে স্পেস দিয়ে 2, স্পেস 3, স্পেস কয়টা আছে, কয়টা অপশন, 3, 6, 7, তাহলে এভাবে 4 যাবে, তাই না? স্পেস, ডাবল স্পেস না, একটা স্পেস, 4, 5, 5, 6, 7, সরি 7ই না হবে, তাই না? এতটুকু। এখন আছেন আমার যে এখানে যে ইয়াটা আছে, আমি পরবর্তী এটা হচ্ছে আমি স্ন্যাপ করে দিই, যেন আমার এই যে এটার সাথে যেন আমার বারটা সঠিকভাবে লেগে যায়, তাই না? স্ন্যাপ করে দিলে আমার এই যে এর বারের সাথে এই বারের সঠিক মিল হবে। তো আমি চাচ্ছি এখানে ট্যাব দেওয়ার জন্য, এখানে ট্যাব দিছি কেন, যেন আমার পরবর্তী এটা এখানে আসে, ট্যাব দিছি এখানে, হারাই গেছে। মনে করেন এখানে প্রথম ওয়ার্ডটা আসবে, তারপরটি এখানে আসবে, তারপরেরটা এই নাম্বারে দিব, মনে করেন 12, 72, 72 করে বাড়বে আর কি, 72, 2, 3, 4, 5, 6। আর যদি আপনারা এটা বাড়াইতে চান তাহলে 7, 7টা জায়গায় আমি ট্যাবটা লাগাইলাম, তাই না? এখন আমি যদি এখানে থাকা অবস্থায় একটা ক্লিক করি, মানে একটা ট্যাব ক্লিক করি, দেখেন আমার এই জায়গাতেই শুধু ট্যাবটা চলে আসছে। আবার এখানে থাকা অবস্থায় যদি আমি আবার একটা ট্যাব দিই, আমার এই জায়গায় ধরতেছে, এখানে থাকা অবস্থায় আরেকটা ট্যাব দিলে এই জায়গায় ধরতেছে, এই জায়গায় কিন্তু ট্যাবটা ধরেনি, ট্যাব। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ট্যাব দিই,
আসলে ট্যাবের তুলনায় আমাদের মান বেশি ইয়া হয়ে গেছে, মানে ওয়ার্ড গুলো বেশি বড় হয়ে গেছে আর কি। ওয়ার্ড গুলোর সাইজ গুলো যদি একটু ছোট করা যায় এবার আশা করি ভালো হবে, তাই না? এবার বোঝা যাবে। এবার ট্যাব ক্লিক করি, দেখেন চলে গেছে। এখন এগুলো আমি ডিলিট করে দিই, দেওয়ার পর এখানে আসার পর এখন যদি আমি একটা এন্টার দিই তাহলে পরবর্তী লাইনে চলে গেলাম, আরেকটা এন্টার দিলাম, তাহলে তারিখগুলো বোঝা যাবে। এক দিয়ে আমি ট্যাব দিব, ট্যাব 2, ট্যাব 3, ট্যাব 4, ট্যাব 5, ট্যাব 6, ট্যাব 7, আবার ডাবল এন্টার দিব, তাহলে 7-এর পর 8 তারিখ, 8, ট্যাব 9, এভাবে আমরা চলতেই থাকবো যতক্ষণ আমাদের মাস কমপ্লিট হয়, তাই না? সরি, পয়েন্ট চলে আসছে। পয়েন্ট কখন দেন বুঝছেন? এই যে এখানে 2 ট্যাবের মাঝামাঝি যে ফাঁকা জায়গাটা, এটা কি দিয়ে ফিল আপ করবেন এটা সেটা বোঝায়, বুঝছেন? এবার আমি এন্টার দিলাম, তারপর ডাবল এন্টার দিব, তারপরে একইভাবে 15, তারপরে 16 ট্যাব দিতে দিতে যাবো আমরা। হ্যাঁ, 18, 19, 20, 21, আবার ডাবল এন্টার, 22 ট্যাব, 23, 24, 24 ট্যাব, 25, 26, 27, 28, 28, এখানে আমার ইয়ে চলে আসতেছে, এখন ডাবল ক্লিক করে 29, 30। ক্যালেন্ডারে কিন্তু আমাদের একটা একটা জায়গা কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে না? আমাদের একটা মাসে কিন্তু ক্যালেন্ডার হয়ে গেছে। এটাকে কি করব? মনে করেন এটা জানুয়ারি মাসের জন্য করছিলেন, এটাকে আবার কপি করব, কন্ট্রোল ডি দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি, কন্ট্রোল ডি দিলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই না? সুন্দর করে আপনার অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। জানুয়ারি ফেব্রুয়ারি আপনার আপনার যে ক্যালেন্ডার বানাবে সে ক্যালেন্ডারের আগে সাইজ বানিয়ে নেবেন আর্টবোর্ড দিয়ে, মানে ক্যালেন্ডারের সাইজ কত বাই কত রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এটা আপনি বসাই দিলেন। এগুলো আবার সব জায়গাতে 1-2 হবে না, তারিখ অনুযায়ী আপনি বসাইতে হবে, তাই না? আমি তো জাস্ট এটা ডামি হিসেবে বসাইলাম। কোনো সময় ফেব্রুয়ারি মাসে 2 তারিখ হবে, কোনো সময় মানে ফ্রাইডে আর কি, কোনো সময় ফ্রাইডে 4 তারিখ হবে, কোনো সময় 10 তারিখ হবে, কোনো সময় আবার থাকবেই না, ওই মাসে পরের মাসে চলে যাবে। কি ভালো লাগছে এই বিষয়টা দেখে? তাহলে আপনারা তো একটা ক্যালেন্ডার বানাইতে পারেন রমজান উপলক্ষে, দিয়ে ফেসবুকে একটা পোস্ট করে তো দিতে পারেন যে আমি ক্যালেন্ডার বানানো শিখছি। এখন আমার যদি ফরম্যাটিং এর কাজটা কাজে লাগবে, তাই না? যে ক্যালেন্ডারে কিন্তু মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে, কত মাস, 12 মাসের ক্যালেন্ডার এখানে, মানে চাইলে একটু বাড়াই নিতে পারেন। বাড়াইলে সবগুলো একসাথে বাড়াইতে হবে, ঠিক আছে? একটা একটা করে বাড়াইলে কিন্তু একটা ছোট হয়ে যাবে, একটা বড় হয়ে যাবে। আমি একটু ফন্ট সাইজটা একটু বাড়াই নিই, ফন্ট সাইজটা বাড়াই নিলাম। অ্যালাইনমেন্ট কই, অ্যালাইনমেন্ট কন্ট্রোল জেড, এখানে অ্যালাইনমেন্ট ঝামেলা করতেছে। ফন্ট সাইজ বাড়াইছি তো এটাকে আরো বড় করতে হবে। এবার যদি ফন্ট বাড়ে আশা করি আর ঝামেলা হবে না। এখান থেকে ভিউতে যাবো, গিয়ে হাইট আর্টবোর্ড করে দিব। হাইট আর্টবোর্ড কই, শো আর্টবোর্ড, হ্যাঁ পাইছি। তাহলে আমি এখান থেকে দেখতে পারবো। এখন আমি এসে ফরম্যাটিং এর যে বিষয়গুলো আমি দেখছিলাম এগুলোকে সিলেক্ট করব, যে জায়গাটা সিলেক্ট করবো এটাকে ফরম্যাটিং আছে না আমার এখানে, আমি যে টাইটেল দিলাম এই টাইটেলটা দিয়ে নিলাম। এটা কিন্তু ওই সাইজের নিচে যে সাইজ দিয়ে আমরা কাজ করছি, তাই না? তো আমরা এইভাবে ফরম্যাটিং করলে ঝামেলা হয়ে যাবে। আমরা এখান থেকে কি করব, এখানে হচ্ছে একটা ব্ল্যাক করে দিই, এটাকে কেসে যাব, টাইপ কেস, সেন্টেন্স কেস সেন্স, এটাকে আমি বড় হাতের অক্ষর করে দিই। আর চাইলে আপনি এটাকে কালারও চেঞ্জ করতে পারেন এখান থেকে। কালার এই যে এখান থেকে ফরম্যাটিং করলেন না, এখান থেকে ফরম্যাটিং করলে কিন্তু আমি এই জায়গাটা পরে এখানে লাগাতে পারবো। তো এখানে আমি কালারটা চেঞ্জ করে মনে করেন এখানে এই যে এই কালারটা দিলাম, করলাম না? করার পর এখানে কিন্তু ডাবল ইয়া দেখাচ্ছে, প্লাস দেখাচ্ছে। তো এখানে কি করবো, আমি ক্লিক করে এনে এনে ক্লিক করে
ক্লিক করলাম, নিলে একটা হয়ে তৈরি হয়ে গেল। এখানে নাম দিব যেমন হচ্ছে ক্যালেন্ডার টাইটেল, ক্যালেন্ডার টাইটেল। আমার ক্যালেন্ডার টাইটেল হয়ে গেল না? কারণ আমি সব ক্যালেন্ডারের এই জায়গাগুলো আসে একইভাবে এনে এনে ধরবো, ধরে সিলেক্ট করে ক্যালেন্ডার টাইটেলে ক্লিক করব, নিয়ে যাবে হচ্ছে ভি চাপবো যদি বাইরে কন্ট্রোল জেড। এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করছেন, সেন্টেন্স কেস যেটা সেটা কিন্তু ফরম্যাটিং এর ভিতরে ধরতেছে না, তাই না? সেন্টেন্স কেস আমরা বড় হাতের অক্ষর করে দিলাম, এটা কিন্তু ধরতেছে না। এইভাবে পারবেন না ক্যালেন্ডার বানাইতে? আচ্ছা চেষ্টা করবেন আপনারা, হ্যাঁ ক্যালেন্ডার বানানোর চেষ্টা করবেন। এভাবে বানালে পরে পিছনে দিতে সমস্যা নেই। এতটুকু বুঝছি না? এবার আসেন আমাদের স্টাইলিং, ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল হইলো। এখন হচ্ছে আমরা ট্যাবের কাজ শিখলাম। এখন আমরা গ্লিচটা শেখার আগে, গ্লিচটা ছিল এখানে, গ্লিচটা শেখার আগে আমরা ফন্টে চলে যাব, ফন্টের মেইন ইয়েতে চলে যাব। তাহলে ফন্ট নেওয়ার জন্য আমরা হচ্ছে এখন ক্লিক করব, ক্লিক করার পরে সাইজটাকে বড় করে নিই। এই দেখেন আমি যখন ফন্ট একটা নিলাম, নেওয়ার পর এখানে কিন্তু আমার একটা অপশন দেখাচ্ছে, তাই না? এখানে আমি ক্যারেক্টারে ক্লিক করলাম, ক্যারেক্টারে ক্লিক করলাম। ক্লিক করার ভিতরে আমার এখানে কিন্তু দেখেন বিভিন্ন ধরনের ফন্ট সাইজ দেখাচ্ছে, যেটা আপনাদের আগেই বলছিলাম আমি, কিন্তু এটা এখানে বড় ভাবে শো করতেছে না কেন? এই যে এখানে এখানে ক্লিক করে এই যে আপনার যে ফন্টের নামটা আছে না, এই যেখানে সার্চ দেয়, সার্চ বাটন, এখানে এখানে ক্লিক করবেন। আরোতে ক্লিক করলে দেখবেন একটা অপশন দেখাচ্ছে। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে বিভিন্ন ফন্টের নাম আলাদা আলাদা। একটা লিখেছে ও ফন্ট, একটা টিটি, একটা হচ্ছে ও ভার মানে ভি এ আর ভার লেখা আছে। আবার দেখবেন যে এখানে কিছু এসভিজি ফন্ট পাবেন। এসভিজি ফন্ট নাই, এই যে আছে একটা, লিখবেন যে ও এসভিজি আছে, তাই না? এখানে এসভিজি, তাহলে এখানে কয়টা ফন্ট পাইলাম আমরা? চারটা পাইলাম। একটা ডাবল ও ও, একটা হচ্ছে টিটি, একটা হচ্ছে ও ভার ভি এ আর, আর একটা হচ্ছে ও এসভিজি, তাই না? এটাকে ক্লিক করলে আমরা এই অপশনটা পাবো। তাহলে হচ্ছে এই ও ফন্টটা হচ্ছে ওপেন টাইপ ফন্ট। ফন্টের কিন্তু অনেক শ্রেণীবিভাগ আছে, তাই না? এই ওপেন টাইপ ফন্ট, আর এটা হচ্ছে ট্রু টাইপ ফন্ট, আর এটা হচ্ছে ভেরিয়েবল ফন্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে আরেকটা কোথায় দেখলাম, এই যে এসভিজি ফন্ট, এটা হচ্ছে এসভিজি ফন্ট। এবার আসেন এই ওপেন ভেরিয়েবল ফন্টের একটা কিন্তু সুবিধা আছে। ভেরিয়েবল ফন্টের সুবিধা কি? মানে ক্লিক করি, করার পরে যখন আমি এই ক্যারেক্টার প্যানেলে চলে যাব, এখানে আমার একটা আলাদা অপশন দেখাচ্ছি, ঠিক আছে? অপশনটা কি? আপনি এই ভেরিয়েবল ফন্টের সুবিধা হচ্ছে আপনি চাইলে এটাকে একদম লাইট করে নিতে পারেন, চাইলে এর ইয়াটা উইডটা আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে একদম ব্ল্যাক করে নিতে পারেন, মানে যেটাকে বোল্ড বলে। কিন্তু নরমালি এই ভেরিয়েবল ফন্টেই শুধু আপনি এটা পাবেন, অন্য কোনো ফন্টে পাবেন না। অন্য কোনো ফন্টে আপনাকে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে হবে, ইটালিক নেবেন না, রেগুলার নেবেন না, তারপর হচ্ছে ব্ল্যাক নেবেন না কি ন্যারো বোল্ড নেবেন, এটা কিন্তু সেই সুযোগ নাই। এখানে আপনি চাইলে এইভাবে একদম ন্যারো করতে পারেন, আবার চাইলে এখানে আস্তে আস্তে করে তার উইডটা বাড়ায় 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 তাকে ইয়ে করতে পারেন। এবার হচ্ছে এসভিজি ফন্টটা দেখি আমরা। এসভিজি ফন্ট, এই যে এসভিজি ফন্ট যখন ক্লিক করলাম তখন আমাদের গ্লিচ শো করতেছে, গ্লিচ শো করতেছে। এই গ্লিপস গুলোর ভিতরে দেখেন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ইমোজি দেখা যাচ্ছে, তাই না? ইমোজি দেখা যাচ্ছে, কিন্তু এখানে গ্লিপসটা শো করতেছে না কেন? গ্লিপস ডিলিট করে দেই, এখন আমার গ্লিপস শো করতেছে, তাই না? গ্লিপস শো করতেছে। এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এসভিজি ফন্ট, যেগুলাতে আপনার বিভিন্ন ধরনের আইকন, বিভিন্ন ধরনের ডিজাইন এই ফন্টের ভিতরে থাকে। হ্যাঁ, এখানে কিন্তু আপনি অনেক ধরনের ডিজাইন পাবেন। আমি চাই আপেলটা আনতে, আনারসটা আনতে, মানে কি করবো, ডাবল ক্লিক করবো, দেখেন আমার আনারস চলে আসছে। কিন্তু এটা আমি একটু বড় করে নেই ফন্টটা, দেখেন আমার আনারস হয়ে গেছে। সব ইমোজি পাবেন, আমি অনেক ধরনের এখান থেকে ইয়াও তো, এটাকে যখন আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবো, এটা তখন শেপে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে না? আমার শেপ কনভার্ট হয়ে গেছে, এটাকে আপনি চাইলে ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এই ধরনের অনেক এসভিজি ফন্ট আছে যেগুলো আপনি
সুন্দর। এই যে আমি চাইলে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলাম, এটাকে প্রত্যেকটাকে আলাদা করতে পারবো। আনগ্রুপ করি, দেখেন আমার আনারসের প্রত্যেকটা আমি সরাই নিতে পারতেছি, এটা শেপে কনভার্ট হয়ে গেল। এসভিজি ফন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না? আপনি যদি এইভাবে কিছু এসভিজি ফন্ট যদি ডাউনলোড করতে পারেন আপনার প্রয়োজনে, যে রেইনবো দেখেন, এখানে রেইনবো, এখানে ডাবল ক্লিক করলে আমার চলে আসবে, কিন্তু সরি আমাকে রাইট ক্লিক সিলেক্ট করতে হবে, তারপর ডাবল ক্লিক করব, চলে আসছে আমার রেইনবো ফন্ট, রেইনবো ইয়াটা, এই দেখেন। মানে এটাকে যদি আমি আউটলাইন করে নেই, এর শেপে কনভার্ট হয়ে যাবে। এটাকে যদি আমি আনগ্রুপ করি তাহলে আমি প্রত্যেক পার্টকে আলাদা আলাদা করতে পারবো, দেখেন আলাদা আলাদা করতে পারতেছি, তাই না? অনেক মজার জিনিস না? তাহলে এটা হচ্ছে এসভিজি ফন্ট। আর ওপেন টাইপ ফন্ট আর ট্রু টাইপ ফন্ট আমরা যেটা লিখি আর কি, নরমালি যেগুলো লিখি এগুলা। এবার আসেন ফন্টের কিন্তু আরো শ্রেণী বিভাগ আছে, সেটা হচ্ছে এখানে যদি ক্লিক করি, এই যে ফিল্টারে যাই, ফিল্টারে ক্লিক করলে দেখবেন যে এখানে হচ্ছে কি শ্যান সেরিফ ফন্ট, এটা শেরিফ ফন্ট, এটা হচ্ছে থিক বোল্ড, এটাকে স্ল্যাব শেরিফ ফন্ট বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক লেটার বা গথিক স্ক্রিপ্ট ফন্ট, এটার নাম হচ্ছে মনোস্পেসড ফন্ট, এটার নাম হচ্ছে হ্যান্ড রিটেন ফন্ট বা হ্যান্ডমেড ফন্ট, এটার নাম হচ্ছে কি ডেকোরেটিভ ফন্ট। হ্যাঁ, এই ফন্টের আবার দেখেন আমার এটা কি হচ্ছে, মানে তার উইথ অনুযায়ী আছে, লাইট নাকি তারপর হচ্ছে আপনি রেগুলার নেবেন নাকি বোল্ড নেবেন, এভাবে আপনি এগুলাকে ইয়ে করবেন, যেটা সিলেক্ট করবেন। মনে করেন আমি চাচ্ছি শ্যানশেরি ফন্টের বোল্ড টাইপটা নিতে চাচ্ছি, একটা ফন্টই দেখাচ্ছে যেটা আমার এখানে, শুধু একটা ফন্ট এখানে আসছে, আমি শ্যানশেরি রেগুলার ফন্ট চাচ্ছি, এটা অনেকগুলো ক্লিক করা আছে, এগুলো ইয়ে করে দিই, আমার রেগুলার ফন্ট অনেক দেখাচ্ছে। এবার এবার আসে শ্যানশেরি ফন্ট কাকে বলে? হ্যাঁ, শ্যানশেরি ফন্ট হচ্ছে যার কোনো ইয়া নাই, আমি এটা এটা লিখি শ্যানশেরি ফন্ট দিয়ে, এই দেখেন শ্যানশেরি ফন্ট, আমি দাঁড়ান, এটা হচ্ছে আমার ক্লিক করলাম, শ্যানশেরি ফন্ট নিলাম, ফিল্টারে গেলাম, এটাকে শ্যানশেরি নিলাম, এখন আমি চাচ্ছি এটাকে শেরিফ ফন্ট নিতে, এটাকে চাচ্ছি যাই যাই গিয়ে শেরিফ ফন্ট নিব, শেরিফ ফন্টের মধ্যে কারা কারা আছে, একটা নিলাম, একে নিলাম, হ্যাঁ এটাকে যাই, আরে ঝামেলা করে কেন, হ্যাঁ এবার আরেকটাকে নিলাম, নেওয়ার পর এবার আমি এখানে নিব স্ক্রিপ্ট ফন্ট নিব, হ্যাঁ স্ক্রিপ্ট ফন্ট নিলাম, তাই না? এবার দেখেন এই তিনটা ফন্টের মধ্যে কিন্তু পার্থক্য লক্ষ্য করেন, পার্থক্য কি দেখেন, এই শেরিফ, এটা শ্যান শেরিফ ফন্ট, শ্যান শেরিফ ফন্টের এই যে আপনি দেখেন এগুলোর ভিতরে যে এগুলো অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেল গুলো দেখতে পাচ্ছেন, এই এল এর কিন্তু উপরে দুইটা অ্যাঙ্গেল লাগানো, এই এল এর কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই, হ্যাঁ আবার এই এল এর নিচে এখানে অ্যাঙ্গেল আছে, এই এল এর নিচে অ্যাঙ্গেল আছে, তাহলে এগুলাতে কোনো কিছুতে কিন্তু অ্যাঙ্গেল লাগানো নাই, কিন্তু এই ফন্টগুলোতে দেখেন অ্যাঙ্গেল লাগানো, হ্যাঁ তাহলে এই অ্যাঙ্গেল থেকে বুঝতে হবে আপনার কোনটা শেরিফ ফন্ট কোনটা মানে শ্যান শেরিফ ফন্ট, শ্যান মানে সারা, মানে অ্যাঙ্গেল সারা, শ্যান এর নাম হচ্ছে শ্যান শেরিফ, কেন অ্যাঙ্গেল নাই, শ্যান মানে হচ্ছে নাই, ঠিক আছে, আর শেরিফ মানে অ্যাঙ্গেল, তাহলে হচ্ছে যে ফন্টের অ্যাঙ্গেল নাই তাকে বলা হচ্ছে শ্যান শেরিফ, আর যার আছে সে হচ্ছে শেরিফ। আর এটা দেখেন এটা হচ্ছে বলা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট মেইনলি কলম দিয়ে আমরা লিখি না, ক্যালিগ্রাফি করি, এইটা মেইনলি সেই ফন্ট যাকে বলা হচ্ছে আমরা স্ক্রিপ্ট ফন্ট বলতেছি। তো এই তিনটা ফন্টের পার্থক্য বুঝতে পারছেন তো না? আমরা ডিজিটাল মিডিয়াতে যত ধরনের ফন্ট ব্যবহার করি এগুলো সবগুলো ব্যবহার করা হয় শ্যান শেরিফ ফন্ট, আর আমরা যখন নিউজ পেপারে কিছু লিখি তখন দেখবেন এই ফন্টটা ব্যবহার করা হয়, এই ফন্টটা মানে চোখের যে স্পষ্টতা বেশি হয়, এখানে নিউজ পেপার গুলোতে দেখবেন এই ফন্টটা বেশি ব্যবহার করে, মানুষ যেন স্মুথলি পড়তে পারে, এই কারণে এই ফন্টটা ব্যবহার করা হয়। আর এই ফন্টটা বিভিন্ন ধরনের ডিজাইন, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে যে ডিজাইন গুলো ব্যবহার করা হয়, আর এই ডেকোরেটিভ ফন্ট ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের অকেশনে, মনে করেন কোনো একটা শোরুম উদ্বোধন হচ্ছে, কারো বার্থডে, কারো অ্যানিভার্সারি, কারো কারো মনে করেন স্কুলে মনে করেন কি র্যাক ডে নাকি ডে চলে, আবার মনে করেন 21শে ফেব্রুয়ারি, বিভিন্ন ধরনের যে অকেশন উদযাপন, সেই উদযাপনে কিন্তু আমরা হচ্ছে এই ফন্টটা ব্যবহার করা হয়, বুঝছি না? এবার আসেন এই যে জায়গায় আসেন, আমি মনে করেন শেরিফ ফন্টে আছি, এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্ন বলবে যে এই রিলেটেড আমি ফন্ট চাই, আমি এই রিলেটেড আরো কিছু ফন্ট আছে কিনা আমাকে বলো আমার ফন্টের কালেকশনের ভিতরে, দেখেন এর ভিতরে আমাকে সে সাজেস্ট করবে যে আপনার শেরিফ ফন্টের মধ্যে এগুলো এগুলো আছে, সরি এই ফন্টের নাম কি স্ক্রিপ্ট ফন্টের মধ্যে, তাই না? এভাবে আমাকে এসে সাজেস্ট করতেছে এগুলা স্ক্রিপ্ট ফন্টেরই অন্তর্ভুক্ত, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর আমি যদি এখানে থাকি
এখানে থাকি, থাকা অবস্থাতে এখানে ক্লিক করি, করার পর যদি আমি এখানে এই যে আমি কোন ফন্টে আছি এখন, এখানে আসি, থাকার পর এখানে গেলাম, যাওয়ার পর ব্যাকে যাই, হ্যাঁ, ক্লিয়ার ফন্ট, এই যে আমি ক্যালিব্রিতে আছে না, আমি চাই যে ক্যালিব্রির মতো আরো কোনো ফন্ট আছে কিনা আমাকে বলো, আমি ক্লিক করব, দেখবেন সব আমাকে শ্যানশেরি ফন্ট সাজেস্ট করছে যে তোমার পিসিতে এগুলো ফন্ট আছে শ্যানশেরি, তুমি ব্যবহার করতে পারো। দেখেন আমি যেখানে ক্লিক করতেছি সেগুলো ফন্টই শ্যানশেরি, কোনোটারই অ্যাঙ্গেল নাই। আর আমি যদি এটাতে যাই, যাওয়ার পর যদি এটাতে ক্লিক করি, আমি এখন কোন ফন্টে আছি, ব্যাকে যাই, আগে ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি এখন কোন ফন্টে আছি, এই যে বুকম্যান ওল্ডে আছি, এখানে ক্লিক করি, দেখেন আমাকে সব শেরিফ ফন্ট সে সাজেস্ট করতেছে, যেগুলো সবগুলোর অ্যাঙ্গেল আছে। বুঝছি না, এতটুকু বুঝছি। এরপর হচ্ছে আপনি যে ফন্টটা লিখে স্যার, এখানে হচ্ছে আপনি যে ফন্টটা দিতে চান এখান থেকে নিতে পারেন। এবার আসেন, এতটুকু বুঝছি, এই ফন্টের গ্লিপস আমি দেখবো, এই ফন্টের গ্লিপস কি, ফন্ট তো একা মানে একটা দুইটা থেকে তৈরি হয় না, তাই না? ফন্টের অনেক ক্যাটাগরি থাকে, অনেক ভাষায় ফন্ট ব্যবহার করা হয়, তো শুধুমাত্র ইংলিশ ভাষাভাষীরা যে ফন্ট ব্যবহার করে এরকম না, অনেক দেখেন অনেক ধরনের সে এখানে ফন্টের অনেক ধরনের এখানে সিম্বল গুলো আছে, এই সিম্বল গুলো এই ফন্টের অন্তর্ভুক্ত। আপনি যদি এই ফন্ট চাই, এই ফন্টের গ্লিপস এগুলো, এই যে এই গ্লিপস এর মধ্যে এগুলো আপনি পাবেন। যদি ডাবল ক্লিক করেন, মনে করেন আমি ডাবল ক্লিক করলাম, তাহলে এটাও পেয়ে যাবো। ডাবল ক্লিক টেক্সট টাইপে থাকতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় আমি ডাবল ক্লিক করি, দেখেন আমাকে এটা সে দিয়ে দিচ্ছে। আর যদি এটা ডাবল ক্লিক করি, এটা পেয়ে যাচ্ছি, দেখেন এগুলো পাচ্ছি আমি, ডাবল ক্লিক করলেই পাবো। এগুলো হচ্ছে গ্লিপস, ঠিক আছে? ফন্ট যে যে ক্যারেক্টার দ্বারা ফন্ট গুলো তৈরি, এগুলোকে সবগুলোকে বলা হয় গ্লিপস, তাই না? এগুলো গ্লিপস সবগুলো, প্রত্যেক ফন্টেরই গ্লিপস আছে, এখান থেকে গ্লিপস গুলো আপনি নিতে পারেন। আজকে আমাদের ক্লাসের সময় অনেক শেষ হয়ে গেছে, আমি চাইছিলাম যে ডিস্টরশন টেক্সট নিয়ে করবো, আমি অলরেডি 11:20 বেজে গেছে। ঠিক আছে, আজকে এখানে ক্লাসটা স্টপ থাক। আসলে একসাথে